লকডাউনের বিধিনিষেধ মানছেন না অনেক ব্যবসায়ী, পথে বসার আশঙ্কা ক্ষুদ্র উদ্যোক্তাদের। আবারও অবারিত কালো টাকা সাদা করার সুযোগ, বিনিয়োগ করা যাবে ব্যাংক, পুঁজিবাজার, কারখানা নির্মাণেও। লকডাউনে কোরবানির পশু পরিবহনে বিশেষ ট্রেন চালুর চিন্তা, ভারত থেকে পশু আসা বন্ধে নজরদারি বাড়ছে। আমন্ত্রণ অর্থনীতি সারাদিন, আপনাদের সঙ্গে আছেন কপ্তিয়া মুমতাহানা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। সীমিত পরিসরে লকডাউন চলাকালে শপিং মল ও দোকান বন্ধ থাকার কথা থাকলেও জীবিকার তাগিদে অনেকেই তা মানছেন না। কোরবানি ঈদের আগে চলমান লকডাউনে পথে বসার আশঙ্কা করছেন ক্ষুদ্র উদ্যোক্তারা। নতুন করে লকডাউনে 15,000 ক্ষুদ্র উদ্যোক্তা ব্যবসা গুটিয়ে নেবেন বলে আশঙ্কা বাংলাদেশ দোকান মালিক সমিতির। সোমবার থেকে সীমিত পরিসরে লকডাউন চলছে। বৃহস্পতিবার সকাল 6টা পর্যন্ত শপিং মল, মার্কেট, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ রাখার নির্দেশ দেয় সরকার। তবে সরকারি সিদ্ধান্ত উপেক্ষা করে অনেকেই দোকান খোলা রেখেছেন। রাজধানীর নিউ মার্কেটে স্টেশনারি দোকান খোলা রেখেছেন কাজী গোলাম আজম। করোনার প্রভাবে অর্থ সংকটে দিন কাটছে তার। কর্মচারীদের বেতন, দোকান ভাড়া পরিশোধ সহ পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন তিনি। আজমের মতো এমন অভিযোগ আরও অনেকের। এই মাত্র আসলাম, খুললাম, যদি দুই একটা কাস্টমার পাই তাহলে চাল ডাউল কিনে বাসা নিব এবং সেটা ছেলেপেলেদেরকে খাওয়াবো। আসলে আমরা দোকান বন্ধ রাখলে খাবো কি? আর দোকানটা দেখে তো আমাদের সংসার চলে। বন্ধ রাখলে আমাদের মালিক আমাদের বেতন দেবে কোথা থেকে, আমরা কি করে সংসার চালাবো? রাজধানীর হাতিরপুল ও পান্থপথ ঘুরে দেখা যায় সিরামিক ও ফার্নিচারের অনেক শোরুমই খোলা। দোকানিরা বলছেন আগের ক্ষতি পুষিয়ে নিতে শাটার কিছুটা নামিয়ে ব্যবসা চালাচ্ছেন তারা। যদি ঈদের আগ দিয়ে যদি আমাদের দোকানটা বন্ধ রাখা হয় তাহলে তো কোম্পানি আমাদেরকে বেতন বোনাস দিব না। আমরা বেতন না পাইলে আমাদের মেসের টাকা, বাড়ির ফ্যামিলি আছে, ফ্যামিলি চলবে কিভাবে? এগুলো চালাইতে হলে তো আমাদের দোকান খুলতে হবে। তো দোকান ভাড়া তো ঠিকই দিতে হবে, স্টাফ সবাই বসে থাকবে, তো লস তো সবারই। এদিকে বাংলাদেশ দোকান মালিক সমিতি জানায় করোনায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ক্ষুদ্র উদ্যোক্তাদের। অনেকেই এখনো ঘুরে দাঁড়াতে পারছেন না। 40 থেকে 50,000 ব্যবসায়ী ইতিমধ্যে ব্যবসা থেকে ছিটকে পড়েছেন। ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সরকার তাদেরকে যদি নগদ সহায়তার আওতায় না আনেন তাহলে কিন্তু এই লোকগুলো ব্যবসা ফিরতে পারবে না। জীবন ও জীবিকা রক্ষায় লকডাউনের পরিবর্তে মাস্ক পরা বাধ্যতামূলক করা সহ স্বাস্থ্যবিধি মানার ওপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। আইডিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাজেটে শ্রমিকদের স্বার্থ উপেক্ষিত হয়েছে। শ্রমিকদের টিকাদান নিয়ে কোনো নির্দিষ্ট পরিকল্পনা নেই, রয়েছে বরাদ্দের অভাবও। এসব তথ্য উঠে এসেছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ বিলসের প্রতিবেদনে। শ্রমিকদের সামাজিক সুরক্ষায় সুনির্দিষ্ট নীতিমালা তৈরির তাগিদ সংশ্লিষ্টদের। দেশে করোনার দ্বিতীয় ঢেউ সর্বোচ্চ পর্যায়ে রয়েছে, দেয়া হয়েছে চলাচলে নিষেধাজ্ঞা। এ অবস্থায় পাশ হতে যাচ্ছে 2021-22 অর্থ বছরের বাজেট। আসন্ন বাজেটে শ্রমজীবী মানুষের জন্য কি কি ঘাটতি রয়েছে তা নিয়েই প্রতিবেদন দিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ বিলস। প্রতিবেদনে বলা হয়েছে করোনার কারণে ঠিক কত সংখ্যক শ্রমিক বেকার হয়েছে তার কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। করোনা পরবর্তী সময়ে কিভাবে তাদের কর্মসংস্থান করা হবে সে বিষয়েও বাজেটে পরিকল্পনার ঘাটতি রয়েছে। সবচেয়ে বেশি উপেক্ষিত হয়েছে শ্রমিকদের সুরক্ষায় করোনার টিকাদান কর্মসূচি। বাজেটের সাথে সম্পৃক্ত করা যায়। আজকে বিশেষ করে করোনা মহামারীতে আমরা দেখেছি যে শ্রমিকদের টিকার ব্যবস্থাটা, সেই টিকার ব্যবস্থাটা আমরা এখন পর্যন্ত সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি না। সংশ্লিষ্টরা বলছেন ব্যবসা বান্ধব বাজেট বলা হলেও আত্মকর্মসংস্থান সৃষ্টির অন্যতম এসএমই খাতের জন্য তেমন কিছুই নেই। বিপুল সংখ্যক বেকারের কর্মসংস্থানের জন্য বাজেটে নেই কোনো সুনির্দিষ্ট নীতিমালা। কাজের সংস্থান আমাদের দেশে স্বাভাবিক সময়েও 6 থেকে 7 লাখের বেশি হয় না, অর্থাৎ বেকারত্ব ক্রমান্বয়ে বাড়ছে। এই কোভিড এর মধ্যে এটা আরো বেশি হারে বাড়ছে। অতএব এই ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া আমরা জরুরি মনে করি। জাতীয় পরিচয়পত্রের সঙ্গে সমন্বয় করে পূর্ণাঙ্গ ডাটাবেস তৈরির পরামর্শ দিয়েছে বিলস। এছাড়া বেকারদের বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং হাইটেক পার্কে কাজে লাগানোর তাগিদও দেয়া হয়। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেষ মুহূর্তে এসে আবার অবারিত কালো টাকা সাদা করার সুযোগ,
জমি ফ্ল্যাট বৈধ করার পাশাপাশি ব্যাংক পুঁজিবাজারে বিনিয়োগ করা যাবে অপ্রদর্শিত অর্থ, তবে দিতে হবে বাড়তি কর। এছাড়া উৎপাদনমুখী কারখানা নির্মাণেও কালো টাকা বিনিয়োগ করা যাবে। দীর্ঘদিন ধরে নির্দিষ্ট পরিমাণ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দিচ্ছে সরকার। চলতি অর্থ বছরে এই সুযোগ বাড়ানো হয়। বিনা প্রশ্নে স্থাবর অস্থাবর সম্পত্তি বৈধ করার সুযোগ দেওয়ার পাশাপাশি ব্যাংক পুঁজিবাজার সহ অনেক খাতে বিনিয়োগের বিধান রাখা হয়। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর হিসেবে 10 মাসে এই সুযোগ নেন 10,400-র বেশি নাগরিক। বৈধ হয় প্রায় 14,500 কোটি টাকা সমমূল্যের অর্থ সম্পদ, আর এনবিআর রাজস্ব পায় 1450 কোটি টাকা। 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে কালো টাকার ব্যাপারে কোনো প্রস্তাব দেননি অর্থমন্ত্রী। তবে শেষ মুহূর্তে এসে অবস্থান পরিবর্তন করছে অর্থ মন্ত্রণালয়। আবারও অবারিত হচ্ছে সুযোগ। কর্মকর্তারা জানিয়েছেন, আগামী অর্থ বছরে 10% কর দিয়ে কালো টাকা বিনিয়োগ করা যাবে উৎপাদনমুখী শিল্পে। তবে শর্ত থাকবে 1 বছরের মধ্যে এই বিনিয়োগে কোম্পানি গঠন ও কারখানা নির্মাণ করতে হবে। পাশাপাশি অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে বিনিয়োগের সুযোগও থাকছে। বিনা প্রশ্নে অপ্রত্যাশিত আয় ব্যবহার করার যে সুযোগ উনি দিয়েছিলেন, তার কারণে কিন্তু আজকে প্রায় 15,000 কোটি টাকা অর্থনীতিতে বিনিয়োগ হয়েছে। আগামী অর্থ বছরে যদি সেই সুযোগ রাখা হয়, তাহলে অবশ্যই এর বহুগুণ টাকা আমাদের অর্থনীতিতে ফেরত আসবে। ব্যাংকে জমা অর্থ এবং হাতে থাকা নগদ টাকাও সাদা করা যাবে। এক্ষেত্রে কর দিতে হবে 25%, পাশাপাশি জরিমানা হবে করের 5%। জমি এবং ফ্ল্যাটও বৈধ করা যাবে, এক্ষেত্রেও কর বাড়ছে 5%। একজন যদি 5 বছর আগে কালো টাকা করে থাকে, সে কিন্তু 5 বছর ধরে এটাকে বিনা সুদে এই কর আয়টাকে ব্যবহার করেছে। সেই জন্য এখানে একটা ইন্টারেস্ট পেনাল্টি থাকা উচিত ছিল। প্রদর্শিত আয়কে প্রদর্শন করানো যায়, কিন্তু যেটা বেআইনি ভাবে অর্জিত অর্থ, সেটাকে কিন্তু প্রদর্শন করাটা গ্রহণযোগ্য হয় না। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, চলতি অর্থ বছরের মতো আগামীবার এই সুযোগ নিলে সম্পদের উৎস নিয়ে কোনো ব্যাখ্যা দিতে হবে না। পরবর্তী সময়ে কোনো সরকারি সংস্থা বৈধকরণ নিয়ে প্রশ্ন তুলতে পারবে না। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লকডাউনে কোরবানির পশু পরিবহনে বিশেষ ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ মন্ত্রী। তিনি জানান, ভারত থেকে যেন পশু না আসতে পারে সেজন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। রোববার রাজধানীর প্রাণী সম্পদ অধিদপ্তরের এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 1 জুলাই থেকে কঠোর লকডাউনে যাচ্ছে সারা দেশ। পরিস্থিতি বিবেচনায় এই বিধিনিষেধ আরও বাড়তে পারে। এমন পরিস্থিতিতে কোরবানির পশু পরিবহন নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভার আয়োজন করে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। সভায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী জানান, লকডাউনের কারণে এবার সংকটে পড়তে পারেন খামারিরা, তাই তাদের জন্য বিশেষ ট্রেন সার্ভিস চালুর চিন্তা রয়েছে। এমনকি যেসব জেলায় ট্রেন ব্যবস্থা নেই, পশু পরিবহনের দায়িত্ব নেবে স্থানীয় প্রশাসন। কোনোভাবেই যাতে পরিবহনে কোনো সমস্যা না হয়, যেটা ফেরিতে হোক বা রাস্তায় হোক, এই বিষয়টাকে আমরা কঠোরভাবে মনিটর করব, যাতে এই পশু পরিবহনের ক্ষেত্রে রাস্তায় চাঁদাবাজি অথবা ফেরিঘাটে আটকে থাকা বা অন্য কোনো উপায়ে সমস্যাগ্রস্ত যাতে না হন, সেটাকে আমরা যেভাবে ব্যবস্থা নিতে হয় সেটা করব। অনুষ্ঠানে করোনায় ক্ষতিগ্রস্ত খামারিদের দ্বিতীয় পর্যায়ে প্রণোদনা দেওয়ার কার্যক্রম শুরু হয়। প্রাণী সম্পদ খাতে 2,18,148 জন খামারিকে 283,66,19,000 টাকা দেওয়া হয়, আর মৎস্য চাষিরা পাচ্ছেন 4,95,61,000 টাকা। খাবারের বড় যে যোগানটা এই সেক্টর থেকে আসে, সেটা যাতে কোনোভাবেই স্তীমিত হয়ে না যায়, সে লক্ষ্যেই কিন্তু আমরা এই সহযোগিতা দিচ্ছি। আশা করি এই সহযোগিতার ভিত্তিতে যারা আর্থিক প্রণোদনা পেলেন, তারা আরও আগ্রহ নিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন। প্রণোদনার টাকা খামারিদের দেওয়া হবে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। আর এই সেক্টরের সঙ্গে বেসরকারি শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের বর্তমান জনসংখ্যা 16,91,01,000, আর 2020 সালে মানুষের গড় আয়ু বেড়ে দাঁড়িয়েছে 72 বছর 8 মাস। সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ভাইটাল স্ট্যাটিস্টিক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সকালে বিবিএস কার্যালয়ে প্রতিবেদন প্রকাশ করেন। এর আগে 2019 সালে গড় আয়ু ছিল 72 বছর 6 মাস। 2015 সালে গড় আয়ু ছিল 70 বছর 9 মাস। প্রতিবেদনে বলা হয়, 2020 সালে পুরুষের গড় আয়ু 71 বছর 2 মাস এবং নারীদের গড় আয়ু বেড়ে দাঁড়িয়েছে 74 বছর 5 মাস।
দেশে শিক্ষার হার বেড়েছে ৭৫.২%, তবে কমেছে শিশু ও মাতৃ মৃত্যু হার। এছাড়াও দেশের শতকরা ৯৬.২% মানুষ বিদ্যুৎ সেবার আওতায় রয়েছেন বলে জানিয়েছে পরিসংখ্যান ব্যুরো। গড় আয়ু বেড়েছে ৭২.৮, প্রায় ৭৩-এর কাছাকাছি। স্বাক্ষর লোকের সংখ্যার হার বেড়েছে, সেটা কত ৭৫.৬, প্রায় ৭৬। সকলের নয়, ১৫ বছরের ঊর্ধ্বের মানুষ। ইনক্লুশনস অ্যান্ড কমিউনিটি সার্ভিসের জন্য বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস 2020 পেয়েছে দেশীয় রাইড শেয়ারিং প্রতিষ্ঠান ওভাই। সম্প্রতি পুরস্কার তুলে দেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সাধারণ রোগী এবং চিকিৎসা সেবা খাতে নিয়োজিত ব্যক্তিদের যাতায়াতের সুবিধার্থে গত বছর মার্চ থেকে বাড়তি সুরক্ষা মেনে ওভাই সেবা চালু করে প্রতিষ্ঠানটি। এতে চালকদের জন্য মাস্ক, পিপিই, গ্লোভস, হ্যান্ড স্যানিটাইজার, টিস্যু সহ জীবাণুনাশক দেয় ওভাই। পাশাপাশি যাত্রীদের জন্য ডিজিটাল পেমেন্ট সুবিধা চালু করেছে প্রতিষ্ঠানটি। করোনার সময় গ্রাহকদের সুরক্ষিত যাতায়াত সেবা দিয়ে কমিউনিটিতে উল্লেখযোগ্য অবদান রেখেছে প্রতিষ্ঠানটি, তাই এই সম্মাননা দেওয়া হয়েছে ওভাইকে। করোনা পরিস্থিতিতে অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল রাখতে ফের ঋণ পরিশোধে ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঋণের কিস্তির একটি অংশ পরিশোধ করলেই আপাতত গ্রাহককে খেলাপি হিসেবে বিবেচনা করা হবে না। রোববার এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়েছে, চলতি বছরের জুন মাসের ঋণের কিস্তির কমপক্ষে 20 ভাগ এই বছরের 31 আগস্টের মধ্যে পরিশোধ করলে ওই সময়ের জন্য খেলাপি করা হবে না। অর্থাৎ ঋণের কিস্তি 100 টাকা হয়ে থাকলে এর 20 টাকা পরিশোধ করলে নিয়মিত গ্রাহক হয়ে যাবেন, তিনি আর খেলাপি থাকবেন না। নির্দেশনা অনুযায়ী জুন মাসের কিস্তির বকেয়া টাকা সবশেষ কিস্তির সঙ্গে দিতে হবে। এছাড়াও অন্যান্য কিস্তি যথাসময় পরিশোধ করার কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে। চলতি সপ্তাহে ওপেক এবং তেল উত্তোলনকারী দেশের বৈঠক সামনে রেখে সোমবার বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম। এ সময় অপরিশোধিত তেলের মধ্যে আগস্টের ব্রেন্ট ক্রুডের দাম 0.2 ভাগ কমে প্রতি ব্যারেলের দাম দাঁড়িয়েছে $76.02। পাশাপাশি যুক্তরাষ্ট্রের তেলের দামও 12 সেন্ট কমে প্রতি ব্যারেলের দাম দাঁড়ায় $73.93। বিশ্লেষকরা বলছেন, 1 জুলাই তেল উত্তোলনকারীদের বৈঠক ছাড়াও পরমাণু চুক্তি নিয়ে ইরান এবং যুক্তরাষ্ট্রের টানা পোড়েনে বিলম্ব হচ্ছে ইরানের তেলের চালান। এতে সরবরাহ ঘাটতির প্রভাবও পড়েছে বিশ্ববাজারে। এর আগে বিভিন্ন দেশে লকডাউন শিথিল হওয়ায় অর্থনৈতিক কার্যক্রম এবং ভ্রমণ শুরু হওয়ায় বেড়ে যায় জ্বালানি তেলের চাহিদা। কিন্তু বাড়তি চাহিদা থাকার পরও কম তেল উত্তোলন অব্যাহত রেখেছে ওপেক জোট। এবারে শেয়ার বাজারের খবর। আগের দিনের বড় দরপতন কাটিয়ে দ্বিতীয় কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন হয়েছে দেশের 2 স্টক এক্সচেঞ্জে। তবে 1.5 মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। এ সময় ডিএসইতে দর বেড়েছে 62 ভাগ প্রতিষ্ঠানের। সোমবার লেনদেনের শুরু থেকে সূচকের উত্থান ঢাকার শেয়ার বাজারে। দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে 33.91 পয়েন্ট, অবস্থান করছে 6026 পয়েন্টে। আজ মোট লেনদেন হয়েছে 1328 কোটি 49 লাখ টাকার শেয়ার, যা আগের কার্যদিবস থেকে 411 কোটি 69 লাখ টাকা কম। হাতবদলে অংশ নেওয়া 372টি কোম্পানি মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 231টির, কমেছে 108টির এবং অপরিবর্তিত রয়েছে 33টি প্রতিষ্ঠানের শেয়ার দর। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে 79.89 পয়েন্ট, লেনদেন হয়েছে 38 কোটি 55 লাখ টাকার শেয়ার। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।